এবং এটা দেখতে থাকবেন। সুতরাং আওয়ামী লীগ নেতাকর্মী আমার ভাই বন্ধুকে বলবো, ভয়ের কোনো কারণ নেই। হ্যাঁ, আপনাদের হয়তো হতাশা হতে পারে যে আপনার এই মুহূর্তে ক্ষমতায় নেই বা ক্ষমতায় আসতে পারতেন না। ভাই, আপনার 16 বছর চালিয়েছেন। 16 বছরে আওয়ামী লীগ যা করে দিয়ে গেছে, আগামী 50 বছরও অন্য কোনো সরকার এসে এটা করতে পারবে না। এটা মানুষ জানে, আম জনতা জানে, সাধারণ জনগণ জানে। আর তার জন্য এখন যেই সরকারই গঠিত হবে হোক, সেটা কতদিন সাস্টেন করে এবং তার মাজার জোর কয়দিন থাকে, সেটাও আমরা দেখার বিষয় দেখি। তবে খুব বেশি দিন তারা থাকতে পারবে না, কারণ ইন্টারন্যাশনালি আওয়ামী লীগ বিহীন নির্বাচন কেউ মেনে নেবে না। আওয়ামী লীগ বিহীন নির্বাচন না বলি, আমি যদি এটাকে এইভাবে বলি যে বাংলাদেশের 50% লোকের মতামত উপেক্ষা করে কোনো ইলেকশন আন্তর্জাতিক বিশ্ব মেনে নেয় না এবং মেনে নিবেও না। আমি গতকালকে আমার যে কন্টেন্ট ছিল বা অনেকে যে কন্টেন্ট করেছেন, তার আগের দিনের যে কন্টেন্ট ছিল, এগুলোতে এখন আস্তে আস্তে অনেকেই কন্টেন্ট করছেন। সুতরাং আপনাদের বিশ্বাসযোগ্যতা অর্জন করছে যে জি, আমি যেগুলো বলেছিলাম সেগুলো সত্যিই বলেছিলাম। এখন যখন আপনারা জানতে পারছেন যে আমি যখন বলেছিলাম যে শেখ হাসিনার সাথে মার্কো রুবিও কথা বলেছে, অনেকে বলেছিলেন মিস ইনফরমেশন, কিন্তু এখন বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটাররা বলছেন, এমনকি জনকণ্ঠ পত্রিকাও বলেছেন সরাসরি দেখা করেছেন। তবে না, সরাসরি দেখা করেননি, ফোন আলাপ হয়েছে। তো যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম যে গতকাল দুপুরবেলা জামাত, সকালবেলা বিএনপি এবং তার আগে আপনার ডাক্তার ইউনূসের সাথে আমেরিকা যে বৈঠকগুলো করেছে বা ভার্চুয়ালি বৈঠক করেছে, সেগুলোতে একটি জিনিসই আমেরিকার ছিল যে আমরা যা করেছি ইন্ট্রিমের সাথে, আমরা যেসব চুক্তিগুলো করেছি এগুলো তোমাদের আমলে বৈধ থাকবে কিনা বা তোমাদের আমলে তোমরা এগুলোকে সাস্টেন করাতে পারবে কিনা। জামাত বলেছে স্যার আপনারা যা বলবেন সব, আপনারা দরকার সব নিয়ে যান, কানাচে কানাচে পাড়ায় পাড়ায় ক্যাম্প খোলেন, কোনো সমস্যা নেই, আমগো ক্ষমতা চাই। বিএনপিও সেম। এবং ডাক্তার ইউনূসের সাথে যে বৈঠক ছিল, সেই বৈঠকে ডাক্তার ইউনূস অনুরোধ করেছিলেন যে কি বলেন, আমরা যেসব চুক্তিগুলো করেছি নন ডিসক্লোজাল এই সেই, এগুলোর ব্যাপারে আপনাদের মতামত কি। বিএনপি বলেছে না না, আমরা সব ওকে, আমরা উই আর অল ওকে, উই হ্যাভ এ প্ল্যান। মানে আমরা একটা প্ল্যান আছে যে আপনারা যা করেছেন তাই ঠিক থাকবে, প্রয়োজনে আপনাকে রাষ্ট্রপতিও বানানো হবে। এই হচ্ছে যে বিএনপির মনোভাব। বিএনপির সাথে যখন আমেরিকান কূটনীতিকরা কথা বলেছে, তখন বলেছে যে হ্যাঁ আমরা রাজি আছি, কোনো সমস্যা নেই। কিন্তু বিএনপি জানেই না যে আসলে চুক্তিতে কি কি হয়েছে, কারণ এটা তো নন ডিসক্লোজার। সুতরাং বিএনপি জানে না। কিন্তু বিএনপি না জানার পরও বিএনপির কথা হচ্ছে যদি দেশের 16 টুকরা করে 15 টুকরা আমেরিকাকে দিয়ে হয়, এক টুকরাতে আমি তারেক জিয়া প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী হব, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে বিএনপির মূলধারা। তো এখন বলি যে স্যাংশন, আসলে স্যাংশনটা আসছে কেন? স্যাংশনটা যে আসছে বা স্যাংশনটা যে পড়বে, তার কিছু সিমটম দেখেন। এই যে বাংলাদেশ ইন্ট্রিম গভর্নমেন্ট অলরেডি বোয়িং এর সাথে একটা চুক্তি করেছে, 14টা এয়ারবাস, বোয়িং এর এয়ারবাস কিনবে ইউএস থেকে। আর সেই এয়ারবাস কেনার চুক্তির কারণে আপনার বাংলাদেশ বিমান পরিচালনা পর্ষদে যেই পরিষদটা আছে বা যার ডিরেক্টর আছে, তাদের মধ্যে সম্ভবত 3 থেকে 4 জন এটার বিরোধিতা করেছে। ওরা বলেছে যে ভাই এই মুহূর্তে বোয়িং কেনার দরকার নাই, আমাদের এমনি বিমানে লস, তার উপর আরো কিনা আমরা কত লস দিব, কোথায় বিমান যাবে তার কোনো হদিস নাই এখন। এইসব নিয়ে তাদের সেখান থেকে 3 জনকে বহিষ্কার করা হয়েছে এবং 3 জনকে বহিষ্কার করে সেই জায়গায় নিয়ে গিয়েছে আমাদের খলিল, মানে এনএসএ বা ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, তৈয়ব এবং আক্তার, এই 3 জন, যাদের ছবি আপনারা আমার পেছনে দেখছেন। এই 3 জনকে বিমান পরিচালনা পর্ষদের ডিরেক্টর বানানো হয়েছে। হয়রাস খলিল কিন্তু একজন মন্ত্রী পদমর্যাদার, সে ডিরেক্টর হইতে পারে, কিন্তু তাকে সেখানে বসানো হয়েছে। আর তাকে সেখানে বসানো হয়েছে কেন? যাতে এই মাসের 30 তারিখের ভেতরে বিমানের সাথে ইউএস এর এই চুক্তি হয়ে যেতে হবে। এবং আমি আপনাকে বারবার একটা কথাই বলছি যে এই মাসের 30 তারিখের ভেতরে প্রায় $9 বিলিয়ন আমেরিকাকে দিতে হবে অস্ত্র এবং বিমান কিনা বাবদ। এবং এই বিমান কেনার পরে, বিমান কিন্তু কালকে কিনলে পরশু দিন আসবে না, টাকা দিয়ে দিবেন 2031 সালে প্রথমে আমরা সাপ্লাই পাবো সম্ভবত 2টি বিমান, এরপরে ধাপে ধাপে বাকিগুলো পাবো। এই হচ্ছে যে অবস্থা। কিন্তু টাকা এখনই চলে যেতে হবে আমেরিকার ভান্ডারে। কারণ হচ্ছে যে আগামী ফেব্রুয়ারিতে ইলেকশনের পরে যদি কিছু হয়ে যায়, তার জন্যই 100% আমেরিকা এশিওর করতেছে যে আমাদের টাকাও পাবো, চুক্তিও আমাদের হয়ে যাবে। আর যার কারণে এই 3 পান্ডাকে বিমান পর্ষদে নেওয়া হয়েছে এবং যারা এটার বিরোধী করে তাদেরকে বহিষ্কার করা হয়েছে। এগুলো এখন ওপেন সিক্রেট। এর ভিতরে বাংলাদেশ সরকার এর আগে আরো 6-7 মাস আগে ইউরোপের সাথে এয়ারবাস কেনার একটা চুক্তির কথা বলেছিল এবং সম্ভবত চুক্তিটা একটা মৌখিক লিখিত নর্মাল চুক্তি হয়েছে সম্ভবত এরকম, কিন্তু সেখান থেকে পিছিয়ে উঠছে, সেখান থেকে বিমান নিবে না। এরপর আবার ইউরোপের দেশ
গুলোর সাথে ইউরোফাইটার কেনার জন্য একটা কথাবার্তা চলছিল, এবং সেটাও প্রায় শিওর ছিল যে 4টা বা 8টা ইউরোফাইটার কিনবে, সেটা থেকেও পিছিয়ে হটে এসেছে। এই সব ঘটনা যখন হচ্ছে, তখন ওই যে আমেরিকার যে বোয়িং বোয়িং যদি না কিনে, তাহলে আমেরিকা স্যাংশন দিবে। এবং আমেরিকার স্যাংশনের দেখেন কিছু কিছু চিত্র দেখেন, আমেরিকার স্যাংশনের মধ্যে অলরেডি আপনার এই যে ভিসা, আপনারা যে ভিসা নিয়ে যাই সেটার উপর যেমন টোটাল কলাপস করছে। এরপর ট্যুরিস্ট যাইতে হইলে আপনার 15 লাখ টাকা জমা দিয়ে এরপরে ট্যুরিস্ট ভিসা নিতে হবে। এগুলো কিন্তু মোটামুটি একটা স্যাংশনের পর্যায়ে, এটা 100% স্যাংশন না, ইকোনমিক স্যাংশন না, যেটা মানে আমরা তোমাদেরকে যে কোনো মুহূর্তে স্যাংশন দিতে পারি যদি তোমরা আমাদের এই জিনিস না নাও। এগুলো দেওয়ার পরও এরপরে বাকি চুক্তি যদি যেই সরকার আসবে, সেই সরকার যদি না করে, তাইলে আসবে মূল স্যাংশন। এইদিকে ইউরোপীয় ইউনিয়ন এরাও কিন্তু একটা স্যাংশন দিবে, এবং ওরা যে দিবে এটা ঠিক, কারণ ওদের মধ্যে অলরেডি কূটনীতিক দৌড়ঝাঁপ শুরু হয়েছে যে এয়ারবাসের চুক্তি করার কথা থাকলো, এয়ারবাস না কিনে তোমরা বোয়িং কেনার জন্য যাচ্ছ। এটা কিন্তু বিশাল লস ইউরোপের জন্য, তারাও স্যাংশন দেওয়ার চিন্তা ভাবনা করছে। আর সেই চিন্তা ভাবনা থেকে আপনার থেকে আজকে এই মুহূর্তে বলে দিই, একটু খোঁজ নিলেই পাবেন আপনারা, গ্যাপ, জারা এবং ম্যাঙ্গো সহ অলরেডি 6টা বৃহৎ ইউরোপীয় কোম্পানি তারা গুটিয়ে নিচ্ছে আমাদের দেশ থেকে তাদের বিজনেস। আপনি এটা অনন্ত গ্রুপে জানতে চাইলে তারা বলে দিবে গ্যাপের অবস্থা কি। এরপরে যারা, ম্যাঙ্গো, তারপরে আপনার অন্য আরো যেই 4-5টি বড় বড় কোম্পানি আছে যারা বিলিয়ন ডলারের গার্মেন্টস প্রোডাক্ট নেয়, তারা সকলে এখন আস্তে আস্তে বন্ধ করে দিচ্ছে। এবং জানুয়ারির 30 তারিখের ভেতরে যখন বোয়িং এর সাথে চুক্তিটা হয়ে যাবে, টোটালি কলাপস করে দিবে গার্মেন্টস সেক্টরের এই সব বড় কোম্পানিগুলো, সবকিছু নাও, এরা সব চলে যাবে ভারতে অথবা চায়নাতে, যেখান থেকে ওদের এরপরে সুবিধা তারা সেখানে চলে যাবে। কারণ ইউরোপ বলতেছে যে তোমরা এখানে আমাদের এখানে উইদাউট ট্যাক্সবিহীন গার্মেন্টস পণ্য পাঠাও, এবং সেই পণ্যে তোমরা লাভবান হও, আর আমাদের কাছ থেকে কিনা না কিনে তোমরা কিনবে আমেরিকা থেকে। ফর এক্সাম্পল, আমেরিকাতে যদি বছরে যদি $50,000 গার্মেন্টস পণ্য যায়, সারা ইউরোপে যায় $2 বিলিয়ন। সুতরাং এটি হচ্ছে যে কাহিনী, এবং এই জন্যই ইউরোপীয় ইউনিয়ন স্যাংশন দিবে 30 তারিখের পরে, যে কোনো সময় স্যাংশন আসতে পারে, আপনারা দেখবেন। এবং যদি চুক্তি না হয়, আমেরিকাও দিবে। আর এদিকে যে নির্বাচন, আওয়ামী লীগ নির্বাচন, এটা তো কি হচ্ছে আপনারা জানেন, এটা আসলে কোনো নির্বাচন না, এটা হচ্ছে যে ইউনুসের যেই গভর্নমেন্ট আছে সে সরে যাবে, আরেকটা গভর্নমেন্ট আসবে, এবার যেই জিতুক এটা আসবে। এরপরে তো রাষ্ট্রপতিকে ইমপিচ করা হবে, তো রাষ্ট্রপতি আগেই বলে দিয়েছে যে উনি থাকতে চান না, সুতরাং উনি হয়তো ক্ষমতাটা দিয়ে চলে যাবেন। ইউনুস হয়তো এখানে একটা সুবিধা নিচ্ছে, বিএনপির সাথে একটা কথাবার্তা হয়েছে, এনসিপির সাথে কথাবার্তা হয়েছে, যেই জিতেন আমাকে রাষ্ট্রপতি রেখে দিয়েন প্লিজ, আমার অনেক সহায় সম্পত্তি এই দেশে আছে, এগুলো রক্ষা করতে হলে আমার অন্তত 2-4-5 বছর আরো থাকতে হবে, এগুলোর একটা প্ল্যান। তো এতে আওয়ামী লীগ আলাদের হতাশ হয়ে লাভ নেই, কারণ এই ইলেকশনটাকে পৃথিবীর কোনো দেশই মেনে নিবে না, এবং যেটা মেনে নিবে না সেটার জিনিসগুলো আর আস্তে আস্তে দেখতে পারবেন। এই যে এখন হিউম্যান রাইটস ওয়াচ তারা গত পরশুদিন যে রিপোর্ট দিয়েছে যে বাংলাদেশে হত্যা, খুন, নৈরাজ্য দ্বিগুণ আকারে বাড়ছে, এবং এটা বেড়েই চলছে, কমার কোনো লক্ষণ নেই, আইন শৃঙ্খলা পরিস্থিতি নেই, এবং আস্তে আস্তে এখন সবাই মুখ খুলবে। এটি দেশে পারবে না, এবং আন্তর্জাতিকভাবে এই নির্বাচনটি যে গ্রহণযোগ্য হবে না, এবং আওয়ামী লীগ ছাড়া নির্বাচনে আন্তর্জাতিক সতর্কতা ইতিমধ্যে জারি হওয়ার মতোই অবস্থা। আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে যুক্তরাজ্যের 4 জন সংসদ সদস্য বিবৃতি জারি করেছে, এবং সেই বিবৃতি ইউনূসের তথাকথিত অন্তর্বর্তী সরকারের মুখোশ আরো একবার খুলে দিয়েছে বলা যায়। 2024 সালের জুলাই মাসে বিদেশি অর্থায়নে পরিচালিত সুপরিকল্পিত দাঙ্গার মাধ্যমে জনগণের নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখলকারী এই অবৈধ কাঠামো এখন ফেব্রুয়ারিতে একটি প্রহসনের নির্বাচন আয়োজন করতে যাচ্ছে। কিন্তু বাংলাদেশের সর্ববৃহৎ ও ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করে যে নির্বাচনের পরিকল্পনা করা হচ্ছে তা কোনোভাবেই গণতান্ত্রিক বলে বিবেচিত হতে পারে না। ইউনূস এবং তার দোসররা যেভাবে সামরিক বাহিনীর ছত্রছায়ায় এবং ইসলামী জঙ্গি সংগঠনগুলোর সহায়তায় ক্ষমতায় এসেছেন তা বাংলাদেশের সাংবিধানিক ব্যবস্থার প্রতি সরাসরি আঘাত। জনগণের ভোটে নির্বাচিত একটি সরকারকে রাস্তার সহিংসতা এবং সুপরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে সরিয়ে দেওয়া হয়েছে। আর এখন সেই অবৈধ কাঠামোয় নির্ধারণ করছে কোন দল নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে আর কোন দল পারবে না। এটি কেবল গণতন্ত্রের প্রতি উপহাস নয়, জনগণের মৌলিক
অধিকারের প্রতি চরম অবমাননা। যুক্তরাজ্যের সংসদ সদস্য বব ব্ল্যাকম্যান তিনি এর আগেও বিবৃতি দিয়েছেন, আবারও সাম্প্রতিক সময়ে তিনি বিবৃতি দিয়েছেন। জিম শ্যানন, জাস আর্থওয়েল এবং ক্রিস লয়ের বিবৃতিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে ব্যাপক জনসমর্থন রয়েছে এমন রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করা জাতিসংঘ এবং যুক্তরাজ্য সহ বাংলাদেশের দীর্ঘদিনের মিত্র দেশগুলোর নির্দেশনার সম্পূর্ণ বিপরীত। তারা পরিষ্কার করে বলেছে কোনো অনির্বাচিত সরকারের বাংলাদেশের ভোটারদের ওপর এমন বিধিনিষেধ আরোপ করার অধিকার নেই। প্রধান রাজনৈতিক দলগুলোকে বাদ দিয়ে যে নির্বাচন তা কখনোই গণতান্ত্রিক হতে পারে না। আওয়ামী লীগ শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দানকারী সংগঠন। দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের আস্থা ও সমর্থন নিয়ে এই দল বারবার ক্ষমতায় এসেছে। এই দলকে নিষিদ্ধ করে নির্বাচন করার অর্থ হলো কোটি কোটি মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া। ইউনূস এবং তার সমর্থকরা যতই চেষ্টা করুন না কেন, বাংলাদেশের রাজনীতি থেকে আওয়ামী লীগকে মুছে দেওয়া সম্ভব নয়। এটি একটি প্রতিষ্ঠিত সত্য যে আওয়ামী লীগের অংশগ্রহণ ছাড়া কোনো নির্বাচনই বাংলাদেশের জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব করতে পারে না। যুক্তরাজ্যের সংসদ সদস্যরা তাদের বিবৃতিতে উল্লেখ করেছেন যে বাংলাদেশ একটি সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। 2024 সালে অন্তর্বর্তী সরকার গঠনের পর এটি প্রথম জাতীয় নির্বাচন। কিন্তু এই নির্বাচন যদি সত্যিকারের অংশগ্রহণমূলক না হয়, যদি নিরপেক্ষ আন্তর্জাতিক পর্যবেক্ষকদের দ্বারা অনুমোদন না পায়, তাহলে বাংলাদেশের জন্য ন্যায় বিচার, স্থিতিশীলতা এবং সমৃদ্ধি আনতে পারবে না। মুক্ত, সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন ছাড়া লাখ লাখ সাধারণ মানুষ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত হবে এবং ভোট দিতেই যাবে না। বাংলাদেশের রাজনীতি দীর্ঘদিন ধরে মেরুকৃত হয়ে আছে, এটা ঠিক। সব দলই এর জন্য কিছুটা দায়ী, কিন্তু জাতীয় পুনর্মিলন অর্জন করতে হলে, থেমে থাকা অর্থনৈতিক উন্নয়ন আবার গতিশীল করতে হলে, ভবিষ্যৎ যে কোনো সরকারকে জনগণের প্রকৃত সম্মতি নিয়ে শাসন করতে হবে। বাংলাদেশকে এই নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক বহুত্ববাদের সংস্কৃতি প্রতিষ্ঠা করতে হবে, যেখানে বিরোধী দলগুলো গঠনমূলক ভূমিকা পালন করতে পারে। কিন্তু ইউনূসের অবৈধ শাসন আমলে তা কি আদৌ সম্ভব? যুক্তরাজ্য বাংলাদেশের অন্যতম নিকটতম বাণিজ্য ও উন্নয়ন অংশীদার। এই সম্পর্কের গভীরতা থেকেই ব্রিটিশ সংসদ সদস্যরা উদ্বেগ প্রকাশ করেছেন। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আটক, বিচার ব্যবস্থার পদ্ধতিগত ব্যর্থতা এবং গণমাধ্যম কর্মীদের স্বেচ্ছাচারী গ্রেপ্তারের বিষয়ে এগুলো নিছক অভিযোগ নয়, বিশ্বাসযোগ্য প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। ইউনূস সরকার যে গণতান্ত্রিক নীতিমালার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ বলে দাবি করে তা কেবল মুখের কথা হয়ে দাঁড়িয়েছে। ব্রিটিশ সংসদ সদস্যরা তাদের সরকার এবং জাতিসংঘের মতো আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ইউনূসকে তার গণতান্ত্রিক প্রতিশ্রুতি রক্ষা করতে, বাংলাদেশের সব নাগরিকের নাগরিক অধিকার সুরক্ষা করতে এবং নির্বাচন মুক্ত, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নিশ্চিত করতে চাপ প্রয়োগ করতে। এটি একটি স্পষ্ট বার্তা যে আন্তর্জাতিক সম্প্রদায় ইউনূসের ভণ্ডামি এবং স্বৈরাচারী আচরণ চিনতে পারছে। ইউনূস এখন রাজনীতির ময়দানে নিজেকে ত্রাণকর্তা হিসেবে উপস্থাপন করতে চাইছেন, কিন্তু তার অবৈধ ক্ষমতা দখল, বিদেশি শক্তির প্রত্যক্ষ মদদ এবং জঙ্গিবাদের সাথে তার আতাত বাংলাদেশের জনগণের কাছে স্পষ্ট। জুলাই দাঙ্গা যে একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র ছিল তা এখন আর কারো কাছে গোপন নয়। বিদেশি অর্থ এবং সামরিক বাহিনীর সমর্থন ছাড়া ইউনূস একদিনও ক্ষমতায় টিকতে পারতেন না এবং এখনো পর্যন্ত পারবে না। আজকেই যদি সেনাবাহিনী বলে যে তুমি 1 ঘন্টার মধ্যে পদত্যাগ করবে, 1 ঘন্টার মধ্যে ইউনূস পদত্যাগ করতে বাধ্য। এখন প্রশ্ন হলো, আওয়ামী লীগকে বাদ দিয়ে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হতে চলেছে তা কি আদৌ নির্বাচন বলা যায়? উত্তর হলো না। এটি একটি নামসর্বস্ব প্রহসন যার একমাত্র উদ্দেশ্য হলো ইউনূস এবং তার মিত্রদের অবৈধ ক্ষমতাকে বৈধ দেওয়ার চেষ্টা করা। আমি